বিভিন্ন ধরনের সবজির স্বাদ ও কালার ঠিক রেখে 11 ধরনের শীতের সবজি সংরক্ষণ করে দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর দামটা থাকে অনেক কম। সারা বছর কিছু শীতের সবজি পাওয়া গেলেও দামটা থাকে কয়েক গুণ বেশি। তাই রমজান মাস বা সারা বছরের জন্য শীতের সবজি ফ্রোজেন করে রাখতে পারেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, স্বাদ ও কালার ঠিক রেখে। আজকের পর্বে সংরক্ষণ করে দেখাবো 11 রকমের শীতের সবজি, যেমন ফুলকপি, ব্রোকলি, সিম, গাজর, বাঁধাকপি, টমেটো, সিমের বিচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজকলি ও মটরশুঁটি। আশা করি আজকের এই সংরক্ষণ পর্বটি বিশেষ করে যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি আজকের এই বিভিন্ন ধরনের শীতের সবজির সংরক্ষণ পদ্ধতিটি। পুরো রমজান মাস জুড়ে নর্মাল ফ্রিজে কীভাবে আপনারা শীতের সবজি সংরক্ষণ করবেন তার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো শুরুতে আমি ফুলকপি সংরক্ষণ করে দেখাবো। আমি যেহেতু একই দিনে একই ভিডিওতে 11 রকমের সবজি সংরক্ষণ করব, এই জন্য অল্প করে সংরক্ষণ করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে সংরক্ষণ করে নিতে পারেন। তো ফুলকপিটা কেটে আমি একটা পাত্রে পানি নিয়ে পানির ভিতরে রেখে দিব 10 মিনিট, তাহলে কিন্তু ভিতরে পোকা থাকলে সেটা বেরিয়ে আসবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব এবং এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কি হয়, আপনারা যখন রান্না করবেন দেখবেন যে সহজে এটা সিদ্ধ হয়ে যাবে, কোনো কিন্তু রাবারি বা স্টিকি ভাব হবে না। আর যেহেতু এটা সাদা সবজি, এজন্য কিন্তু এখানে কোনো রকম চিনি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি বরফ পানিতে সরাসরি ফুলকপিগুলো দিয়ে দিব, দিয়ে 5 মিনিটের জন্য রেখে স্ট্রেনারে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে একটা তাওয়ালের উপর রেখে পানিটাকে শুকিয়ে নিব। চাইলে ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য। তো যখনই এটা হয়ে যাবে তখন কিন্তু পানিটা শুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখন একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব, চাইলে কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আর অবশ্যই জিপলক ব্যাগের ভিতরে রাখলে বাতাসটা বের করে নেবেন। এখন আমি সিম সংরক্ষণ করে দেখাবো। এখানে 1 কেজি পরিমাণ সিম আছে। এখন এই সিমের বিচিটা সহ আমি সংরক্ষণ করব, যেহেতু এটা বিচিওয়ালা সিম। আর এই সিমের উপরের অংশে কিন্তু একটা শীট থাকে বা এরকম একটা থাকে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এটা কিন্তু সিদ্ধ হতে চায় না। তো কিভাবে আপনারা এই শীটটা ফেলে দিবেন তার পদ্ধতি কিন্তু দেখিয়ে দিলাম। চাইলে হাত দিয়েও করতে পারেন, বটি দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও কাজটা করে নিতে পারেন। তো সবগুলো সিমের উপরে যে খোসাটা ছিল বা আবরণটা ছিল সেটা ফেলে দিলাম। চাইলে কিন্তু আপনারা ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। আমি আস্ত রেখে এটাকে সংরক্ষণ করব। তো ফুটান্ত গরম পানির ভিতরে দিয়ে এটাকে জাস্ট 1 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিব। আর আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা এবং 1 কেজির জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু সবুজ কালারটা একদমই অক্ষুণ্ণ থাকবে, কোনো রকম নষ্ট হবে না। আর এই যে বেকিং সোডা দিলাম, এটার জন্য কিন্তু খুব সিদ্ধ হবে সুন্দরভাবে, কোনো রকম কিন্তু স্টিকি ভাব হবে না। তো 1 মিনিট পরে আমি এটা উঠিয়ে নিলাম বরফ পানিতে দিয়ে, তারপর একটা স্ট্রেনারে দিয়ে পানিটাকে ঝরিয়ে আবারও আমি তোয়ালের উপরে রেখে দিলাম। চাইলে সুতি কাপড়ের উপর রেখে আপনারা কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন। এখন এভাবে ছড়ানো একটা পাত্রে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। সকালে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে সিমের কালারটা কেমন হয়েছে। এখন চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন, চাইলে কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। তবে জিপলক ব্যাগের ভিতরে রাখলে কিন্তু জায়গা কম লাগে, চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন। আর যখনই রান্না করবেন আপনারা মশলা কষিয়ে সাথে সাথে কিন্তু এটা রান্না করে নেবেন, আগে থেকে কিন্তু বের করা যাবে না। এখন সংরক্ষণ করে দেখাবো গাজর। গাজর কিন্তু আমাদের বিভিন্ন রেসিপিতে প্রয়োজন হয়, বিশেষ করে সামনে যেহেতু রমজান মাস, গাজর কিন্তু প্রয়োজন হয়। তাই কম দামে কিন্তু আপনারা চাইলে গাজর কিনে সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে করে, স্বাদ ও কালার ঠিক রেখে। তো গাজরগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে উপরের যে আবরণটা আছে সেটা আমি ফেলে দিলাম। এখন পছন্দ মতো টুকরো করে কেটে নিবে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিসে ব্যবহার করবেন সে অনুযায়ী কিন্তু গাজরগুলোকে কেটে নেবেন। তো আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব, কিছুটা গোল করে কেটে রাখবো এবং কিছুটা লম্বা করে কুচি করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা কোন সবজিতে ব্যবহার করতে চাইছেন বা কী রান্না করতে চাইছেন সেই হিসেবে কিন্তু আপনারা কেটে নিতে পারেন এই গাজরগুলো। তো আমার পছন্দ মতো আমি গাজরগুলো কেটে নিলাম, যখন যে প্রয়োজন হবে তখন কিন্তু আমার প্রয়োজন মতো এখান থেকে বের করে নিব। তো এই যে 3টা পদ্ধতিতে আমি গাজরগুলো কেটে নিয়েছি। এখন চলে যাব মূল আকর্ষণে। এই যে এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু গাজরের কালারটা অক্ষুণ্ণ থাকবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে উঠলে আমি কিন্তু গাজরটা দিয়ে দিলাম। এখন 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবং 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা।
চিনিটা দিলে কিন্তু কালারটা অনেকটাই সুন্দর থাকে, আর বেকিং সোডাটা দিলে কিন্তু কোনো রকম স্টিকি ভাব হয় না। তো 1 মিনিট জাল করে আমি নামিয়ে সরাসরি এই যে বরফ পানিতে দিয়ে দিলাম, তারপর স্ট্রেনারে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিলাম। যখনই এরকম ঝরঝরে হয়ে যাবে, পানিটা শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আপনারা জিপলক ব্যাগ বা কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আর যখনই রান্নায় ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু যখনই রান্না করবেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে রান্নায় দিতে হবে। আগে থেকে যদি বের করে রাখেন তাহলে কিন্তু একদমই দেখতেও বাজে দেখাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এভাবে কিন্তু চাইলে আপনারা গাজর সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। এখন সংরক্ষণ করে দেখাবো ব্রোকলি। ব্রোকলি কিন্তু সবসময় পাওয়া যায় না, বিশেষ করে শীতের সিজনে পাওয়া যায়। আর এই শীতের সিজনে কিন্তু আমরা এগুলো সংরক্ষণ করে রাখতে পারি। তো ভালোভাবে কেটে নিলাম পছন্দ মতো। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে উঠলে আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এখন 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব এবং 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে, দেখুন মাশাআল্লাহ করে। আর ব্রোকলিতে বেকিং সোডা দেওয়ার কারণে এটা কিন্তু যখনই রান্না করবেন সুন্দর সিদ্ধ হবে। তো গরম পানি থেকে উঠিয়ে সরাসরি কিন্তু বরফ পানিতে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে কুকিং যে প্রসেস সেটা কিন্তু বন্ধ করে রাখতে হবে, কোনো রকম কিন্তু সিদ্ধ হওয়া যাবে না। তারপর এরকম একটা তাওয়ালের উপর রেখে এটাকে পানি ঝরিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে এখন একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। জিপলক ব্যাগের ভিতরে রাখলে কিন্তু জায়গা অনেকটাই কমে যায় ফ্রিজে, তাই এভাবে চেষ্টা করবেন। আর ভিতরে যে বাতাসটা আছে সেটা আমি স্টোরা দিয়ে কিন্তু খুব ভালোভাবে বের করে নিলাম। এখন এটাকে আবারও ফ্রিজে রেখে দিব। এখন আমি সংরক্ষণ করে দেখাবো বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু রমজান মাসে বিভিন্ন রেসিপির জন্য কাজে লাগে, তাই চাইলে কিন্তু কম দামে কিনে এখনই সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে বছরের জন্য বা বিশেষ করে রমজানের জন্য। তো বাঁধাকপিটা আমি টুকরো করে কেটে নিব, আপনারা পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন, চাইলে কিন্তু ছোট টুকরো করেও আপনারা রেখে দিতে পারেন। এখন আমি এখান থেকে বেশ কিছুটা পরিমাণ কোনো রকম ভাপ না দিয়ে একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। আর অবশ্যই কিন্তু জিপলক ব্যাগের ভিতর থেকে বাতাসটা বের করে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম আর বরফ জমাট বাঁধবে না ভিতরে। এখন দেখিয়ে দেবো আরেকটা পদ্ধতি। আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে উঠলে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। 1 চিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। আর এখানে কিন্তু চিনি দিব না, যেহেতু এটা সাদা কালারের, এখানে কিন্তু কালারটা ঠিক রাখার জন্য কোনো কিছু দেওয়া লাগবে না। এখন 1 মিনিট এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব, মানে ভাপ দিয়ে নিব। এবং সাথে সাথে কিন্তু এখান থেকে নামিয়ে ঠান্ডা বরফ পানিতে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর খুব বেশি কিন্তু সিদ্ধ হবে না। আমাদের কাজ কিন্তু এটা সিদ্ধ করে না, জাস্ট এটাকে ভাপ দিয়ে নেওয়া। তো এখান থেকে নামিয়ে আমি এই যে তাওয়ালের উপর রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে পানিটাকে জড়িয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিটাকে জড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন, তা না হলে কিন্তু বরফ জমে যাবে। তো একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এভাবে করে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন। এখন সংরক্ষণ করে দেখাবো পেঁয়াজকলি। যেহেতু সামনে রমজান মাস, বিভিন্ন ভাজা পোড়ার জন্য কিন্তু আমাদের পেঁয়াজকলিটার প্রয়োজন হয় বা বিশেষ কোনো রেসিপির জন্য। তো এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজকলি নিয়ে নিলাম, এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পছন্দ মতো টুকরো করে কেটে নিব। ভাজির জন্য আমি একরকমভাবে কাটবো এবং কোনো রেসিপির জন্য আমি আরও অন্য অন্য স্টাইলে কেটে নিব। আমি এখানে মোট 3টা রকম স্টাইলে কেটে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো এই তো এভাবে করে একটু কেটে নিলাম। তো সবগুলো পেঁয়াজকলি আমি কেটে নিয়েছি। এখন চলে যাব মূল পদ্ধতিতে। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম। তার আগে কিন্তু বরফ পানিটা রেডি করে নিতে হবে। আমি বরফ পানি রেডি করে রেখে দিয়েছি এক সাইডে। এখন চুলায় যে প্যানে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম তার ভিতরে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবং 1 চিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। যখনই বলক চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, মানে ভাপ দিয়ে নিতে হবে। তো যখন দ্বিতীয়বার বলক চলে আসবে সাথে সাথে কিন্তু গরম পানি থেকে উঠিয়ে এই ঠান্ডা বরফ পানির ভিতরে দিয়ে দিব। তারপর একটা স্ট্রেনারে রেখে দিব। 5 মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম বরফ পানিতে। তারপর স্ট্রেনারে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে আবারও তাওয়ালের উপর রেখে খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেব। চাইলে ফ্যানের নিচে রেখে পানিটাকে শুকিয়ে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি জিপলক ব্যাগের ভিতরে রেখে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে রাখার পরে কী অবস্থা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এতে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন একটা একটার গায়ে কিন্তু লেগে নেই। এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব সহজে বরফটা ভেঙে যাবে আর খুব বেশি কিন্তু বরফ জমাট বাঁধবে না যদি আপনারা ভিতরের বাতাসটাকে বের করে নেন। তো আবারও আমি ফ্রিজে রেখে দিব। আর রান্না করার সাথে সাথে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিতে হবে, আগে থেকে কিন্তু বের করে রাখা যাবে না। এখন সংরক্ষণ করে দেখাবো টমেটো। টমেটোটা কিন্তু আমরা বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি, মাংস রান্নায় বা তরকারি, মাছের তরকারি রান্নায় বা কোনো ভাজিতেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেহেতু সামনের রমজান মাস,
বিভিন্ন নুডলস বা বিভিন্ন চাইনিজ আইটেম রান্না করতে কিন্তু আমরা এই নুডলসটা ব্যবহার করে থাকি। তা চাইলে কিন্তু কম দামে কিনে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। যেগুলো এরকম ছোটো করে রাখছি এগুলো কিন্তু আমি ভাজির জন্য বা নুডলসের জন্য রেখে দিব। আর বেশ কিছুটা আমি এভাবে করে আস্ত করে রেখে দিয়েছি। আর ছোটোগুলো একটা এরকম সরানো পাত্রে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। চাইলে কিন্তু আস্ত রেখে দিতে পারেন। তবে আমার কাছে এই পদ্ধতির থেকে আরেকটা পদ্ধতি ওইটাই বেশি ভালো লাগে, তো আমি ওইটা পরে দেখিয়ে দিই। এগুলোকে আমি এরকম বরফ জমানোর পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে ভিতরের বাতাসটাকে বের করে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। এই পদ্ধতিটা আমার কাছে বেশি ভালো মনে হয়। একটু ভাপ দিয়ে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু টমেটোর যে গুণাগুণ বা স্বাদ একদমই ঠিক থাকে। তো আমি সবগুলো টমেটো ভালোভাবে কেটে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম। মাত্র 2 মিনিট জাল করব। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিব। ভিনিগার দিলে কিন্তু এর স্বাদটা কোনো রকম নষ্ট হয় না। চাইলে কিন্তু এটা মিহি করে আপনারা একটা ব্লেন্ডারের জারে দিয়ে মিহি করে নিতে পারেন বা হাত দিয়ে চটকিয়েও কিন্তু খুব ভালোভাবে এটা মিহি করে নিতে পারেন। তো টমেটোগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিতে পারেন বা এরকম অল্প অল্প করে কিন্তু আইস বক্সে রাখতে পারেন। তাহলে কিন্তু প্রতিদিন আপনারা বক্স সহ রাখতে হবে না, 1 পিস করে কিন্তু আপনারা বের করে তরকারিতে ব্যবহার করতে পারেন। চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। পুরো রমজান মাস জুড়ে এবং সারা বছর জুড়ে আপনারা কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি কাঁচামরিচগুলো এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, বেশ কিছুটা এরকম মাঝখান থেকে ফালি করে নিয়েছি এবং কিছুটা আস্ত রেখে দিয়েছি এবং ব্লেন্ডারের জারে দিয়ে বেশ কিছুটা পরিমাণ আমি পেস্ট করে নিয়ে আসলাম। এটা কিন্তু আপনারা যে কোনো তরকারিতে দিতে পারেন। তো আইসের যে বক্স আছে তার ভিতরে দিয়ে দিলাম এবং কিছুটা এভাবে করে আমি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিব। আর বেশ কিছুটা আমি এভাবে করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজের থেকে বের করে কী অবস্থা সেটাও দেখিয়ে দিই। দেখুন একটা গায়ে কিন্তু লেগে যায় না এবং কালারটা কিন্তু একদমই সুন্দর আছে। চাইলে কিন্তু এভাবে করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখনই রান্না করবেন সাথে সাথে বের করেই কিন্তু আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন। তো এটাকে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। এখন সংরক্ষণ করে দেখাবো মটরশুঁটি। মটরশুঁটির খোসা কীভাবে ছাড়াবেন তার পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে আমি ফুটান্ত গরম পানি নিয়ে নিলাম। ফুটান্ত গরম পানির ভিতরে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তার আগে আমি এখানে 1/2 টেবিল চামচ চিনি এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু কালারটা সুন্দর থাকে এবং বেকিং সোডাটা দিলে কিন্তু এটা আর স্টিকি ভাব হয় না বা রাবারি ভাব হয় না, একদমই কিন্তু নরম হয় রান্নার সময়। তো 3-4 মিনিট পরে ফিরে আসলাম। এখন এই পানিটাকে ঝরিয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে রেখে দিব। তারপর এটাকে আমি খুব ভালোভাবে পানিটা শুকিয়ে একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। যখনই প্রয়োজন হবে আপনারা এখান থেকে বের করে সাথে সাথে কিন্তু আবার ফ্রিজে রেখে দিবেন। আগে থেকে কিন্তু বের করে রাখা যাবে না, তাহলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এটাকে ফ্রিজে রেখে দিব এভাবে করে। এখন সংরক্ষণ করে দেখাবো সিমের বিচি। সিমের বিচি কীভাবে আপনারা খোসা ছাড়াবেন এবং কীভাবে সংরক্ষণ করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন বড় ভিডিও থেকে। এখানে আমি ফুটান্ত গরম পানির ভিতরে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিব। তার আগে আমি এখানে কিন্তু 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এখন 3-4 মিনিট এভাবেই রেখে দিব গরম পানির ভিতরে। চাইলে কিন্তু আপনারা ভাপ দিয়ে বা সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করার থেকে এই পদ্ধতিটা আমার কাছে ভালো মনে হয়। সিদ্ধ করতে গেলে দেখা যায় বেশি সিদ্ধ হয়ে যায়। এখন একটা স্ট্রেনারে উঠিয়ে পানি ঝরিয়ে এটাকে খুব ভালোভাবে পানি শুকিয়ে নিব। চাইলে কিন্তু ফ্যানের নিচে রেখে এটাকে শুকিয়ে নিতে পারেন পানিটাকে। এখন জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব, চাইলে কিন্তু এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। জিপলক ব্যাগের ভিতরে দিয়ে ভিতরের বাতাসটাকে একটা পাইপ দিয়ে মুখ দিয়ে টেনে বের করে নিলাম। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। চাইলে কিন্তু এরকম বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আর যখনই রান্না করবেন ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু রান্না করবেন, রেখে দেওয়া যাবে না কোনোভাবে। এখন সংরক্ষণ করে দেখাবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম। চাইলে কিন্তু এভাবে কেটে একটা টিস্যু বা একটা সুতি কাপড়ের উপর রেখে খুব ভালোভাবে এর উপরের যে পানিটা আছে সেটা মুছে নিতে পারেন বা শুকিয়ে নিতে পারেন। তারপর এরকম ছোট ছোট জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন আপনার একদিনের মতো করে, বা এভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তবে আমার কাছে এই পদ্ধতিটা ভালো মনে হয়। 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এই ব্রোকলিটা দিয়ে দিব, ক্যাপসিকামটা দিয়ে দিব। দিয়ে জাস্ট 1 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে এখান থেকে নামিয়ে সরাসরি আমি ঠান্ডা পানিতে দিয়ে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর একটা সুতি কাপড়ের উপর রেখে খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেব। তো পানিটাকে শুকিয়ে তারপরে যে আমি ছোটো ছোটো যে জিপলক ব্যাগ আছে তার ভিতরে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আপনারা যখনই রান্না করবেন এখান থেকে প্রয়োজন মতো নিয়ে কিন্তু সরাসরি যে কোনো রেসিপিতে দিয়ে দিবেন, আগে থেকে কিন্তু বের করে রাখবেন না।
তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো আজকের এই 11 রকমের সবজি সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।